আহমদ মুসার উৎসুক বেড়ে গেল। প্রশ্ন করল, সাবাতিনিকে, কাহিনীটা কি? ড্যাডি মাম্মিকে একদিন একান্তে কাহিনীটা বলেছিলেন। সেটা হলো, সিনাগগের প্রধান ডেভিড ইয়াহুদ আমার আব্বাকে বলেছেন আপনাকে একদিন দাওয়াত দিয়ে আনার জন্যে। সে সময় ইরগুন ইবানকে সিনাগগ থেকে তার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। ড্যাডির কাছে এমন প্রস্তাব কোনো কারণে ভালো লাগেনি। তিনি বিষয়টা এড়াবার জন্য বলেছিলেন যে আপনি তেমন পরিচিত নন, এটা তিনি ভালো মনে করেছেন। তখন ডেভিড ইয়াহুদ হুমকি দিয়ে বলেছে যে ড্যাডিকে এটা করতেই হবে, দ্বিতীয়বার যেন না শব্দ না বলা হয়। আরও বলে, স্মার্থা নামে একটি মেয়ে আপনার ব্যাপারে ড্যাডির সাথে যোগাযোগ করবে। তিনি আরও হুমকি দেন যে বিষয়টা যদি খালেদ খাকানকে আগে জানানো হয়, যদি প্ল্যানটা ব্যর্থ হয়, তাহলে এর যে ফল ড্যাডিকে ভোগ করতে হবে তা ড্যাডি কল্পনাও করতে পারবে না। থামল সাবাতিনি মুহূর্তকালের জন্যে। তারপর আবার বলে উঠল, আমি মনে করি আপনার বিরুদ্ধে এটা গভীর ষড়যন্ত্র এবং আমার ড্যাডি মাম্মিও এখন খুব বিপদে, কারণ তাদের প্ল্যান ব্যর্থ হয়েছে। এত সব কথা মাম্মি ড্যাডি আপনাকে বলেনি, আমি এটা বলার জন্যেই এসেছি। ধন্যবাদ সাবাতিনি। বিষয়টা উদ্বেগের। ওরা না করতে পারে এমন কিছু নেই, কিন্তু কাল পত্রিকায় দেখা যাবে যা ঘটেছে তাতে তোমার মাম্মি ড্যাডির কোনো হাত ছিল না এবং তারা ইরগুন ইবানের প্রকৃত পরিচয় পুলিশের কাছে গোপন করেছে। এজন্যে আশু টার্গেট হওয়া থেকে তারা বেঁচে যাবেন। প্রধান টার্গেট এখন আমি, সুতরাং তাদের আশু নজর আমার উপরই পড়বে। ভয় নেই তোমাদের। একটা কথা তোমাকে আরও বলি, সিনাগগের উপর এখন পুলিশের সার্বক্ষণিক নজর থাকবে। তোমাদের ক্ষতি করার সুযোগ তারা পাবে না, বলল আহমদ মুসা। ধন্যবাদ স্যার, আমার একটা কৌতূহল আছে, সাবাতিনি বলল। বলো, বলল আহমদ মুসা। আপনার উপর এ আক্রমণ কেন? আপনাকে তারা হত্যা করতে চাচ্ছে কেন? সাবাতিনি বলল। ওদের দুরভিসন্ধি কার্যকরী করার পথে ওরা আমাকে বাধা মনে করছে, এমন কিছু হতে পারে, বলল আহমদ মুসা। দুরভিসন্ধিটা কি? জিজ্ঞাসা সাবাতিনির। আহমদ মুসা হাসল, বলল, তুমি এখনো ছোট, সব প্রশ্ন করতে নেই, সব কিছু জানতেও নেই। সব প্রশ্ন করতে নেই, সব কিছু জানতে নেই, এটা ঠিক আছে, কিন্তু আমি ছোট এ কথা ঠিক নয়। আমার বয়স 19, পূর্ণ একজন নাগরিক এখন আমি, আর প্রচুর গোয়েন্দা বই আমি পড়েছি। আমি এসব বিষয় অনেক বুঝি। জানেন, সেদিন আমাদের এক প্রফেসর আমাকে বলেছে আমি গোয়েন্দা হিসাবে কাজ করব কি না। আমি কি কাজ জিজ্ঞেস করলে সে বলল, খুবই একটা সহজ কাজ। তোমার বাড়ি তো রোমেলি দুর্গের পাশে। রোমেলি দুর্গের পশ্চিম পাশে একটা রিসার্চ ইনস্টিটিউট আছে। ওই ইনস্টিটিউটে 5 জন বিজ্ঞানী আছেন। তাদের বাসা ইস্তাম্বুলের কোথায় কোথায় তা খুঁজে বের করতে হবে। এক একটি বাড়ি খুঁজে দেওয়ার জন্য $1000 করে পাবে। দেখুন কত বড় অফার। থামল সাবাতিনি। খুব হালকা স্বরে কথা বলছিল সাবাতিনি, কিন্তু সাবাতিনির দেয়া তথ্য শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছিল আহমদ মুসার জন্যে। তার গোটা দেহে খেলে গেল গরম চাঞ্চল্যের এক শিহরণ। ষড়যন্ত্রকারী সন্ত্রাসীরা বিজ্ঞানীদের বাড়ি সন্ধান করছে, এটা খুব বড় একটা ঘটনা, উদ্বেগজনক খবর। প্রফেসরের দেয়া অফার নিয়ে সাবাতিনি কি করল, শেষ পর্যন্ত ব্যাপারটা কোন দিকে গড়িয়েছে তা জানার জন্যে উদ্গ্রীব হয়ে উঠেছিল সে। কিন্তু হঠাৎ থেমে যায় সাবাতিনি। অফারের কি হলো সাবাতিনি? তুমি গ্রহণ করেছ? বলল আহমদ মুসা। টাকার অফারটা ভালো স্যার, কিন্তু কাজটা আমার পছন্দ হয়নি। কারো বাড়ি খুঁজে বের করার মধ্যে কোনো থ্রিল বা কোনো গোয়েন্দার যোগ্যতার প্রয়োজন আছে বলে আমার মনে হয়নি। গবেষণাগারে গেলেই তো তাদের বায়োডেটা, তাদের ঠিকানা উদ্ধার করা যায়, কিংবা তাদের অনুসরণ করলেও তা জানা যেতে পারে। এসব কথা তুলে আমি বলেছিলাম কাজটা আমার পছন্দ নয়। থামল সাবাতিনি। তারপর আহমদ মুসার জিজ্ঞাসা। তারপর স্যার বললেন, পছন্দ হবে, থ্রিল আছে। ওই গবেষণা ইনস্টিটিউটে কারো পক্ষে ঢোকা সম্ভব নয়। তাছাড়া ওদের কোনো বায়োডেটা অফিসে পাওয়া যাবে না, এটাও নিশ্চিত। আর তারা বাড়িতে যাতায়াত করেন সামরিক হেলিকপ্টারে। সপ্তাহে তারা একদিন বাড়িতে যান, কিন্তু যাওয়ার কোনো দিনক্ষণ ঠিক নেই। অতএব তাদের বাড়ি খুঁজে বের করার মধ্যে বিরাট থ্রিল আছে। আমি বললাম, থ্রিল আছে বোঝা গেল,
তবে গবেষণা কর্তৃপক্ষ বিজ্ঞানীদের ঠিকানা প্রয়োজনে আড়াল করতে চাচ্ছেন, কিন্তু আপনারা ঠিকানা কেন চাচ্ছেন আমি বুঝতে পারছি না। স্যার বললেন, এসব নিয়ে তোমার কাজ নেই, তোমাকে একটা দায়িত্ব দেয়া হচ্ছে, সেটা তুমি করবে। আমি বললাম, মন না চাইলে সে কাজ করা যায় না স্যার, এজন্যই উদ্দেশ্যটা জানতে চাচ্ছিলাম। স্যার বললেন, দেখো, তোমাকে এখন সেটা বলা যাবে না, কিন্তু কাজটা মহৎ। মনে রেখো, বিজ্ঞানীরা মহা ক্ষতিকর কাজেও জড়িত থাকে। সে কাজ থেকে তাদের বিরত রাখাও মানবজাতির জন্য প্রয়োজন। স্যারের কথা আমার ভালো লাগলো। বললাম, আমাকে কি করতে হবে জানালে আমি কাজটা করতেও পারি। তিনি বললেন, রোমেলি দুর্গে তোমার নিয়মিত যাওয়ার অভ্যেস করতে হবে, যেমন উইকেন্ডে অনেকেই সেখানে যায়। এভাবে ওখানকার দায়িত্বরত কিছু সেনা অফিসারের সাথে তোমার পরিচিত হতে হবে। তুমি মুসলিম নাম সায়েমা সাবাতিনি হিসাবে তাদের কাছে পরিচিত হবে। রোমেলি দুর্গের সর্বপশ্চিমের সর্ববৃহৎ টাওয়ারের গোড়ায় হেলিকপ্টার ল্যান্ডিং করার মতো একটা জায়গায় সপ্তাহে 5 দিন 5টা হেলিকপ্টার ল্যান্ড করে। তোমার টার্গেট হবে হেলিকপ্টারের 10 গজের মধ্যে পৌঁছা। তোমাকে একটা পিস্তল দেয়া হবে, তাতে থাকবে রাবার বুলেট। অলক্ষ্যে তোমাকে পিস্তল থেকে রাবার বুলেট ছুটতে হবে হেলিকপ্টারের গায়ে। 1 সপ্তাহে সব হেলিকপ্টারে বুলেট ছুটতে পারবে না। ভিন্ন ভিন্ন বিজ্ঞানীকে বহনকারী 5টা হেলিকপ্টারের জন্যে তোমাকে 5 সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হতে পারে। ব্যাস, এটুকুই তোমার দায়িত্ব। আমি বললাম, পিস্তলের শব্দে তো বিষয়টা সবার চোখে পড়ে যাবে। স্যার বললেন, পিস্তলের একটুও শব্দ হবে না। কাজটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি কাজটা গ্রহণ করেছি এই জন্য যে কোনো খারাপ কাজ হয়তো এর দ্বারা বন্ধ হবে। থামল সাবাতিনি। আহমাদ মুসা ভাবছিল, বলল, তোমার দায়িত্ব ছিল বিজ্ঞানীদের বাড়ি খুঁজে দেয়া। হেলিকপ্টারে রাবার বুলেট ছুড়ে সে দায়িত্ব পালন হয় কি করে? হাসল সাবাতিনি। বলল, আমি স্যারকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। স্যার বলেছিলেন, রাবার বুলেট গিয়ে হেলিকপ্টারের গায়ে একটা জিনিস পেস্ট করে দেবে, ওটাই আমাদের বিজ্ঞানীদের বাড়ি দেখিয়ে দেবে। আহমাদ মুসার চিন্তায় চলছে তোলপাড়। ওদের ষড়যন্ত্রের লক্ষ্য সবকিছুই আহমাদ মুসার কাছে পরিষ্কার। ওরা এবার বিজ্ঞানীদেরই সরিয়ে দিতে চায়। সাবাতিনিকে এ কাজের জন্য কেন বাছাই করেছে সেটাও বুঝতে পারছে সে, কিন্তু সাবাতিনি কি সেটা জানে? সাবাতিনি, এ কঠিন কাজের জন্যে ওরা তোমার মতো একজন নতুনকে বাছাই করলো কেন? প্রশ্ন করল আহমাদ মুসা। হাসল সাবাতিনি। বলল, স্যার, এ প্রশ্নও তাদের আমি জিজ্ঞেস করেছিলাম। উত্তরে প্রফেসর স্যার বলেছিলেন, তুমি ওই এলাকার মেয়ে, তোমার চেহারা তুর্কিদের মতো, কিন্তু তোমার মতো সুন্দরী তাদের মধ্যে খুব বেশি নেই। তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছাত্রছাত্রীদের অবাধ গতিকে সবাই একটু মেনে নেয়, এবং সর্বশেষ বিষয় হলো তুমি আমার ইহুদি কমিউনিটির মেয়ে, সেজন্যে তোমার উপর আস্থা রাখা যায়। উনি তো ঠিকই বলেছেন। তুমি কি কাজ শুরু করে দিয়েছ? জিজ্ঞাসা আহমাদ মুসার। একদিন দুর্গের ভেতরটা ঘুরে এসেছি। শুনলাম যে দুর্গের আশেপাশে আপনার অফিস। আপনার সাহায্য চাইব ভাবছি। যতটা আপনাকে বুঝেছি, এটা আপনার বাঁ হাতেরও কাজ নয়। হাসল আহমাদ মুসা। বলল, বলো, কোনো দরকার হলে আমি অবশ্যই সাহায্য করব। আচ্ছা, তোমার সেই প্রফেসর স্যার কোন বিভাগের, কি নাম? ভদ্রলোক বোধহয় অন্যায় কাজ, ক্ষতিকর গবেষণাও দেখতে পারেন না। তাই স্যার, তার নাম আলী আহসান বেগফিচ। তিনি বসনিয়া থেকে এসে এখানে সেটেল হয়েছেন। মুসলিম নাম দেখছি, তিনি তো ইহুদি। কেন, অনেক ইহুদির এমন মুসলিম নাম আছে। আমি তাকে তো মুসলমানই মনে করতাম। বিশ্ববিদ্যালয়ের কিছু দূরে একটা সিনাগগ আছে। সিনাগগের একটা বার্ষিক অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেখানে তার সাথে আমার নতুন করে পরিচয় হলো। দেখলাম যে তিনি ইহুদি। ধন্যবাদ সায়েমা সাবাতিনি। অনেক কথা হলো, বলল আহমাদ মুসা। হেসে উঠল সাবাতিনি। বলল, স্যার, ও নাম তো আমার ওই দুর্গের জন্যে। কথা শেষ করে আবার বলে উঠল সাবাতিনি, স্যার, আমাকে এখানেই নামিয়ে দিন। এসেছি যখন, মার্কেটটা ঘুরেই যাই। আহমাদ মুসা গাড়ি থামালো। গাড়ি থেকে নামার আগে সাবাতিনি একটা নেম কার্ড আহমাদ মুসার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, আমার নেম কার্ডটা। আমার টেলিফোন নম্বর এতে আছে। আপনার একটা মোবাইল নম্বর তো সেদিন আমাকে দিয়েছিলেন। আমি বিরক্ত করলে কিছু মনে করবেন না স্যার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথের মুহূর্তগুলো অবিস্মরণীয়, ঠিক আপনার মতোই, বলে হাসতে হাসতে
নেমে পড়ল সাবাতিনি। গুড ইভিনিং সাবাতিনি, বলল আহমদ মুসা। সাবাতিনি নেমে দাঁড়িয়ে হাত নাড়ল বিদায় জানাতে। আহমদ মুসাও তার দিকে হাত নেড়ে গাড়ি স্টার্ট দিল। কথা বলছিল জেনারেল তাহির তারিক। আল্লাহর হাজার শকর, তিনি আমাদের সাহায্য করেছেন, কিন্তু আমরা উদ্বিগ্ন খালেদ খাকান ইতোমধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে আপনার জীবনের উপর দুটি ভয়াবহ ধরনের হামলা হলো। আমি ভাবছি আমরা যথেষ্ট সাবধান কিনা, আপনাকে উপযুক্ত সহযোগিতা আমরা দিচ্ছি কিনা। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুজনেই উদ্বিগ্ন। তারা গোটা পরিস্থিতি রিভিউ করতে বলেছেন। কথা হচ্ছিল ইনস্টিটিউটের অফিসে বসে। আহমদ মুসা ছাড়াও এখানে আরও হাজির আছে তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান হাজি জেনারেল মোস্তফা কামাল এবং ওআইসি সেক্রেটারি জেনারেল ড ওমর আবদুল্লাহ ইবনে আবু বকর। জেনারেল তাহিরের কথা শেষ হতে হাজি জেনারেল মোস্তফা কামাল বলল, জেনারেল তাহির ঠিক বলেছেন। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনই উদ্বিগ্ন, অহেতুক যেন তাকে ঝুঁকির মধ্যে ফেলা না হয় তারা বলেছেন। আমারও সেই কথা, আমাদের সতর্কতার সাথে এগোতে হবে। খালেদ খাকানের প্রতি আমাদের বিরাট দায়িত্ব আছে, তার নিরাপত্তার বিষয়টা আমাদের প্রথম বিবেচ্য, বলল ড ওমর আবদুল্লাহ ইবনে আবু বকর। আমি দুঃখিত, আমি ভেবেছিলাম এখন আমাদের কি করতে হবে এ নিয়ে আলোচনা হবে, কিন্তু আলোচনা হচ্ছে অতীত নিয়ে, কোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে। আমি মনে করি এমন সব আলোচনা করার সময় এটা নয়। সাবধান হওয়া কিংবা ঝুঁকি নেওয়ার কোনো মাত্রা নির্দিষ্ট করা সম্ভব নয়। অতি সাবধান হওয়ার পরেও অঘটন ঘটে, আর ঝুঁকি না নিয়ে কোনো লড়াইয়ে নামা সম্ভবই নয়। আমি মনে করি আমাদের যতটা সাবধান হওয়া সম্ভব ততটা সাবধান আমরা আছি। বিনীত কণ্ঠে কিন্তু দৃঢ় উচ্চারণে বলল আহমদ মুসা। আপনি ঠিকই বলেছেন জনাব খালেদ খাকান, কিন্তু বড় দুটি ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে, যার একটিতে আপনি মারাত্মক আহত হয়েছেন, অন্যটিতে বলা যায় মৃত্যু আপনাকে ছুঁয়ে গেছে। এজন্যে সবাই ভাবছেন আরও সাবধান হওয়ার প্রয়োজন আছে, হাজি জেনারেল মোস্তফা কামাল বলল। আমি মনে করি অফিসের জন্যে যে সাবধানী ব্যবস্থা হয়েছে তা যথেষ্ট, আর আমি যেভাবে চলাফেরা করছি সেভাবেই চলাফেরা করতে চাই। সাবধানতার নামে আমার পেছনে যদি প্রহরী দেয়া হয় তাহলে যে লক্ষ্যে পৌঁছাতে চাই তা পারব না। আহমদ মুসার কথার মাঝখানে কথা বলে উঠল হাজি জেনারেল মোস্তফা কামাল। অজ্ঞাতে অলক্ষ্যে প্রহরীরা যদি আপনাকে অনুসরণ করে আর ওদের নজরে যদি না পড়ে তাহলে ক্ষতি কি? আহমদ মুসা হাসল, বলল, প্রথমবার হয়তো ওরা বুঝতে পারবে না, কিন্তু যখন তারা দেখবে আমার বিপদকালে পেছন থেকে পাশ থেকে লোকজনেরা যে হাজির হয়েছে, তাহলে ওদের জানা হয়ে যাবে যে আমার আশেপাশে পেছনে লোক থাকে। তাহলে আপনার নিরাপত্তার দিকটা দেখার উপায় কি, যা সবাই চাচ্ছেন, বলল জেনারেল তাহির তারিক। দেখুন, ওরা যে বিষয়ের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সেটা আসলে আনন্দের। আমার উপর ওদের দুবারের আক্রমণ প্রমাণ করেছে আমরা সঠিক পথে চলছি। ওই হামলা আরও প্রমাণ করেছে তাদের পরিচয় আমাদের কাছে প্রকাশ হয়ে পড়েছে বলে তারা ভীত হয়ে পড়েছে। তাদের ভয় যত বাড়বে তাদের মরিয়া ভাব ততই বাড়বে। আমি চাই তারা আক্রমণে আসুক, তাদের পরিচয় বেশি বেশি সামনে আসুক, তারপর সুযোগ হবে আমাদের আক্রমণের। সুতরাং উদ্বেগ নয়, এ পর্যন্ত যা ঘটেছে তার জন্য আমাদের আনন্দ প্রকাশ করা উচিত, আহমদ মুসা বলল। ধন্যবাদ মিস্টার খালেদ খাকান, আপনি ঠিক বলেছেন, এটাই সাফল্যের পথ। এটাও আমি মনে করি, কিন্তু এই সাথে স্বীকার করতে হবে এটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এটা নিয়েই আমরা ভাবছি, হাজি জেনারেল মোস্তফা কামাল বলল। এই ঝুঁকি নেওয়ার বিকল্প নেই জনাব। দুটি বড় ঘটনা ঘটার পর ওদের পরিচয় পরিকল্পনার একটা দরজা আমার সামনে খুলে গেছে। এটা আল্লাহর সাহায্য। এ সাহায্য তাদেরকেই করা হয় যারা অগ্রসর হয়, ঝুঁকি নিতে রাজি হয়, আহমদ মুসা বলল। কিন্তু আপনি শুধু সাফল্যের কথা ভাবছেন, নিজের নিরাপত্তার কথা ভাবছেন না, বলল হাজি জেনারেল মোস্তফা কামাল। ওটা ভাবার দায়িত্ব আল্লাহর। আমার ঈমান হল আল্লাহ যখন আমার জীবন মৃত্যুর ফায়সালা নির্দিষ্ট করে রেখেছেন তখন তার আগে মৃত্যু হবে না। অতএব
এ নিয়ে চিন্তার কিছু নেই, কারণ চিন্তা করে সাবধান হয়ে মৃত্যু ঠেকানো যাবে না। আহমাদ মুসা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে আল্লাহ আপনাকে এমন সাহস ও বিশ্বাসের তৌফিক দিয়েছেন। এমন কথা বলার লোক আমাদের মধ্যে প্রচুর আছে, কিন্তু এমন কথার উপর আপনার মতো আমল করার লোক খুব কম আছে, বলল ওআইসি সেক্রেটারি জেনারেল ডক্টর ওমর আবদুল্লাহ ইবনে আবু বকর। আবেগরুদ্ধ তার কণ্ঠ। মোহতারাম ডক্টর ওমর সাহেব যা বলেছেন তারপর আর কিছু বলার থাকে না। অনেক ধন্যবাদ খালেদ খাকান আপনাকে। একটা কথা, ওদের পরিচয় পরিকল্পনা সম্পর্কে আমরা কতটুকু জেনেছি, বলল হাজি জেনারেল মোস্তফা কামাল। ওদের কিছু ব্যক্তিকে চিহ্নিত করা গেছে, কিন্তু ওদের কোনো সাংগঠনিক পরিচয় এখনও জানা যায়নি। ওদের ঘাঁটির সন্ধান মিলেছে, জানা গেছে ওই ঘাঁটিতে 5 গোয়েন্দার গাড়ি ঢোকার পরই তারা নিখোঁজ হয়ে গেছেন। আমাদের পরবর্তী পরিকল্পনা হল গোপনে এ ঘাঁটিতে প্রবেশ করা। আহমাদ মুসা বলল, আলহামদুলিল্লাহ, এ অগ্রগতি অনেক। আমরা তো একেবারেই অন্ধকারে ছিলাম। আপনাকে বোধহয় আরেকটা তথ্য এখনও জানানো হয়নি। আমরা ইরগুন ইবানের জামার ব্র্যান্ড ট্যাগে অন ওয়ার্ল্ড ওবিট এই লেখার নিচে 3 কোডেড করা পেয়েছি। আমরা খোঁজ নিয়ে দেখেছি এই ব্র্যান্ড নেম দুনিয়াতে কোনো জামার নেই। আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, বলল হাজি জেনারেল মোস্তফা কামাল। কথা শেষ করে হাজি জেনারেল একটা কাগজ খণ্ড আহমাদ মুসার দিকে এগিয়ে দিয়ে বলল, ট্যাগের লেখা এখানে হুবহু লেখা আছে। শুনে আহমাদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। কাগজ খণ্ডে লেখার উপর চোখ বুলাল আহমাদ মুসা। আহমাদ মুসার চোখে মুখে হাসি ফুটে উঠল, বলল, ধন্যবাদ জেনারেল মোস্তফা কামাল। একটা রহস্যের সমাধান হয়ে গেল। ইরগুন ইবানের জামার ব্র্যান্ড ট্যাগে লিখিত ওয়ান ওয়ার্ল্ড ওবিট আসলে হবে অন ওয়ার্ল্ড অরবিট। হিব্রু ভাষায় লোকাল উচ্চারণে ওয়ার্ল্ড এর ডাব্লিউ এবং অরবিটের আর থাকে না। অন ওয়ার্ল্ড ওবিট এ 3 শব্দের প্রথম 3 ও নিয়ে হয়েছে 30 বা 30। বোঝা গেল ইরগুন ইবানদের সংগঠনের নাম ওয়ান ওয়ার্ল্ড অরবিট বা 30। চমৎকার, ধন্যবাদ খালেদ খাকান। তোমার এই সিদ্ধান্ত একদম ঠিক। আমার মনে পড়েছে ওয়ান ওয়ার্ল্ড অরবিট নামে একটি গোপন যদিও খ্রিস্টান গ্রুপ গোটা দুনিয়ায় কাজ করছে, কিন্তু ওটা তো কালচারাল সংগঠন, বলল হাজি জেনারেল মোস্তফা কামাল। কালচারাল নামের আড়ালে রাজনৈতিক কাজ করা সুবিধাজনক জনাব। আসলে জনাব, এটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত একটা আমব্রেলা সংগঠন। পশ্চিমের বেশ কিছু শক্তিমান দেশের গোয়েন্দা সংস্থা এর সাথে কাজ করে। এক বিশ্ব গঠন এদের ব্যাহ্যিক স্লোগান, কিন্তু আসল লক্ষ্য হল অন্য সব জাতি রাষ্ট্রের স্বাতন্ত্র্য এবং শক্তি ধ্বংস করে সবাইকে পশ্চিমের একটি একক আধিপত্যের অধীনে নিয়ে আসা। সেটাই হবে ওয়ান ওয়ার্ল্ড। ওয়ান ওয়ার্ল্ড অরবিট এই লক্ষ্যেই কাজ করছে, বলল আহমাদ মুসা। সর্বনাশ, এদেরই টার্গেট আমাদের গবেষণা ইনস্টিটিউট। ভয়ানক ব্যাপার তো তাহলে। ওদের তো অনেক ক্ষমতা, বলল হাজি জেনারেল মোস্তফা কামাল। ওদের অনেক ক্ষমতা, তবে আল্লাহর চেয়ে বেশি নয়, আহমাদ মুসা বলল। সরি, বিষয়টা যে কঠিন জটিল এই অর্থেই বলেছিলাম। ধন্যবাদ মিস্টার খালেদ খাকান, আপনার মতো আত্মবিশ্বাসী প্রয়োজন। আল্লাহ আপনাকে সাহায্য করুন, বলল হাজি জেনারেল মোস্তফা কামাল। আমি বাইরে বেরোবো একটু, আমার জন্য আপনাদের আর কিছু পরামর্শ, বলে আহমাদ মুসা সবার দিকে তাকালো। হ্যাঁ মিস্টার খালেদ খাকান, আমরা আপনাকে যে জন্য চেয়েছিলাম সেটা হয়ে গেছে। আপনার সময় আর আমরা নষ্ট করব না, ওআইসি সেক্রেটারি জেনারেল ডক্টর ওমর আবদুল্লাহ ইবনে আবু বকর বলল। আহমাদ মুসা উঠে দাঁড়ালো জেনারেল তাহির তারিকও। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি মিস্টার খালেদ খাকানকে একটু এগিয়ে দিয়ে আসি। সবাইকে সালাম জানিয়ে বেরিয়ে এলো আহমাদ মুসা, সাথে জেনারেল তারিক। আহমাদ মুসা বেরিয়েই একটা চিরকুট জেনারেল তারিকের হাতে দিল, বলল, মেয়েটার নাম সাবাতিনী ইয়াসার, ডক্টর ইয়াসার এবং ডক্টর রাসাতের মেয়ে। এদের বাড়িতে আমার চিকিৎসা হয়েছিল, আপনি জানেন। আবার এদের বাড়িতে ইরগুন ইবানের সাথে ঘটনা ঘটেছে, এটাও আপনি জানেন। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বুদ্ধিমতী, অনুসন্ধিৎসু মেয়ে, জাতিতে ইহুদি,
কিন্তু আমার ভক্ত। সে 30দের ট্র্যাপে পড়েছে। ওদের পক্ষে কাজ করার জন্য তাকে রোমেলি দুর্গে আসতে হবে। যেসব হেলিকপ্টার বিজ্ঞানীদের বাড়িতে চলাচল করে তার কাছাকাছি পর্যন্ত তাকে আসতে হবে এবং একটি রাবার বুলেট ছোড়ার মাধ্যমে তাকে হেলিকপ্টার ট্রান্সমিটার চিপস সেট করতে হবে। কিন্তু তার উপর আমাদের চোখ রাখতে হবে। আর যেদিন পিস্তল দিয়ে রাবার বুলেট ছুঁড়ে ট্রান্সমিটার চিপস সেট করার চেষ্টা করবে সেদিনই তাকে গ্রেফতার করতে হবে। কিন্তু তার সাথে কোনো প্রকার দুর্ব্যবহার যেন না করা হয়। সে আমার মেহমান। তাকে গ্রেফতার করা প্রয়োজন ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচা এবং তাকে বাঁচানোর জন্যে। কিন্তু এটা জানানোর প্রয়োজন নেই। যা বলার আমি যথাসময়ে বলবো। তারপর থামল আহমাদ মুসা। আমি বুঝেছি, কিন্তু যারা তাকে ব্যবহার করছে তাদের সম্পর্কে কি ব্যবস্থা? বলল জেনারেল তাহির তারিক। মেয়েটি 30 গ্রুপের মাত্র একজনকে চেনে, যে তাকে কাজে লাগিয়েছে। লোকটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার ব্যাপারটাও আমি দেখছি, সে আমার নজরে আছে, বলল আহমাদ মুসা। ধন্যবাদ, কিন্তু আপনি এখন কোথায় কোথায় বেরোবেন? বলল জেনারেল তারিক। পাশে এসে দাঁড়িয়েছিল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর শেখ বাজ। আমি আল আলা পাহাড়ের আল আলা সিনাগগটিতে যাব বলে আহমাদ মুসা ফিরল ডক্টর বাজের দিকে। বলল, আজ ফিরতে একটু দেরি হতে পারে। আপনি কি থাকছেন ইনস্টিটিউটে? থাকবো স্যার। কোনো পরামর্শ স্যার? বলল ডক্টর বাজ। আহমাদ মুসা একটু দ্বিধা করল, তারপর বলল, আমি মধ্যরাতের মধ্যে না ফিরলে আপনি জেনারেল তাহিরকে সেটা জানিয়ে দেবেন। অবশ্যই স্যার, বলেই চমকে উঠে পূর্ণ দৃষ্টিতে তাকালো আহমাদ মুসার দিকে। বলল, কেন স্যার, আপনি ফিরবেন না? তার কথার উত্তর দেবার আগে জেনারেল তাহির তারিক এসে আহমাদ মুসার দুহাত ধরল। বলল, আপনি কি সেরকম অভিযানে? কথা শেষ না করেই থেমে গেল জেনারেল তাহির তারিক। তার কণ্ঠে উদ্বেগ। আহমাদ মুসা হাসল, বলল, না না, মাত্র একটা অনুসন্ধান। ভাবনার কিছু নেই। প্লিজ টেক কেয়ার অফ ইউ, আমার অনুরোধ, বলল স্নেহের স্বরে জেনারেল তাহির তারিক। তার কণ্ঠে উদ্বেগ তখনও। অবশ্যই, বলে সালাম দিয়ে ডক্টর শেখ বাজের পিঠ চাপড়ে আহমাদ মুসা পা বাড়ালো তার অফিস রুমের দিকে। আল আলা সিনাগগের পেছনটায় ঘুটঘুটে অন্ধকার। সে ঘুটঘুটে অন্ধকারে গিয়ে দাঁড়ালো আহমাদ মুসা। এটা সিনাগগের পশ্চিম পাশ। পূর্বের মূল গেট কিংবা উত্তর ও দক্ষিণের অংশ দিয়ে সিনাগগে ঢোকার চেষ্টা করা যেত। হয়তো সেটা অপেক্ষাকৃত সহজও হতো, কিন্তু সহজ বলেই সিনাগগ প্রহরীদের দৃষ্টি সেদিকে কেন্দ্রীভূত থাকবে এটা ধরে নিয়েছে আহমাদ মুসা। তাই পশ্চিম দিক দিয়ে প্রবেশকে নিরাপদ ভেবেছে সে। আহমাদ মুসা শুরুতেই সংঘাতে যেতে চায় না। এই যাত্রায় সিনাগগটা দেখতে চায় সে। ওখানে 5 গোয়েন্দা ঢোকার পর নিখোঁজ হওয়ার কোনো ক্লু সেখানে পাওয়া যায় কিনা এটা খোঁজ করা তার একটা লক্ষ্য। তার সবচেয়ে বড় লক্ষ্য হল সদ্যজাত 30 সংগঠনের কোনো পরিচয় পরিকল্পনা সিনাগগ থেকে উদ্ধার করা যায় কিনা সেটা দেখা। সিনাগগের পশ্চিম দেয়াল থেকে খাদের খাড়া দেয়াল নেমে গেছে। খাদের দেয়াল ও সিনাগগের দেয়ালের মাঝখানে আধা ঢালু ফুটখানেকের মতো জায়গা আছে, সেটাও আগাছায় ভরা। আহমাদ মুসা ফুটখানেক প্রশস্ত কাঠির উপর দিয়ে এগিয়ে সিনাগগের দেয়ালের মাঝ বরাবর এসে পৌঁছল। এখান থেকে একটা মোটা পাইপ উঠে গেছে উপর দিকে। মনে হয় সোয়ারেজ এবং বর্জ্য ওয়াটারের যৌথ পাইপ এটা। এই পাইপ দিয়েই উপরে ওঠার সিদ্ধান্ত নিল সে। পাইপটা চেক করতে গিয়ে হঠাৎ সে দেখল পাইপের গোড়ায় একটা মোটা দড়ি বাঁধা। ভ্রু কুঞ্চিত হল আহমাদ মুসার। পাইপের গোড়ায় বাঁধা দড়িটা খাদে নেমে গেছে। আহমাদ মুসা আস্তে আস্তে দড়িটা টানল। উঠে আসতে লাগলো দড়িটা। গজ দিনে উঠে আসতে দেখল দড়িটা আসলে একটা দড়ির মই। আহমাদ মুসার চোখে মুখে এবার বিস্ময় নামল। খাদের চারদিকে তাকালো। দিনের বেলা যা দেখেছিল তারই একটা অন্ধকার ইমেজ তার সামনে এলো। খাদটা সিনাগগের বাউন্ডারি ওয়ালের। খাদের 3 দিকের উঁচু দেয়ালের কালো দেহটা স্পষ্ট তার চোখে পড়ছে। আর খাদের ভেতরটা তার চারপাশের দেয়ালের গাছ গাছড়ায় ঢাকা বলে অপেক্ষাকৃত বেশি অন্ধকার। আহমাদ মুসা ভাবল, দড়ির মই এখানে কেন? মই থাকার অর্থ খাদে কেউ বা কারা উঠানামা করে। জঙ্গলাকীর্ণ খাদে নামার ব্যবস্থাটা কেন? প্রশ্নটি আহমাদ মুসার কাছে খুব
বড় হয়ে উঠল। ভাবল সে, সিনাগগের সাথে কোনো বিশেষ সম্পর্ক রয়েছে এই খাদের। শুধুই পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ খাদ এটা নয়, কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে এখানে। আহমাদ মুসা দড়ির মই বেয়ে খাদে নামার সিদ্ধান্ত নিল। দড়ির ময়ে ঝুলে পড়ে কয়েক গজ নামার পর আহমাদ মুসা হাতের মেশিন রিভলভারটি কাঁধে রেখে পকেট থেকে পেন্সিল টর্চ হাতে নিল। খাদের দেয়াল ঘেঁষে নিচের দিকে আলো ফেলল। দেখল নিচের দিকটা পরিষ্কার। খাদের মেঝেরও কিছুটা অংশ নজরে এলো। যতটা বোঝা গেল মেঝেটা পরিষ্কার ও সমতল। যতই নিচে নামতে লাগলো আহমাদ মুসা, গাছগাছড়া ততই কমতে লাগলো। এক জায়গায় এসে দেখল গাছগাছড়া একেবারেই নেই এবং খাদের গা মসৃণ পাথরের তৈরি। বুঝল এটা পরিত্যক্ত কোনো খাদ নয়, এটা রহস্যের কোনো কেন্দ্র বা রহস্যের কোনো দরজাও হতে পারে। খুশি হলো সে। মাঝে মাঝে টর্চ জেলে নিচটা দেখে নিচ্ছে সে। মেঝের 4-5 ফিট উপরে এসে থেমে গেল। টর্চের আলো ফেলে খাদের মেঝে ভালোভাবে দেখল এবং মেঝে সংলগ্ন খাদের চারদিকের দেয়ালটাও দেখে নিল। মেঝেটা পাথরের। মেঝের চারদিক দিয়ে খাদের দেয়ালের গোড়া বরাবর বেশ গভীর নালা। নালাটা খাদের পানি নিষ্কাশনের জন্যে। এটা মনে হলো আহমাদ মুসার কাছে। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তাহলে তো খাদের তলা থেকে একটা সোয়ারেজ আউটলেট আছে। বের হবার কোনো পথও কি আছে, কিংবা সিনাগগে ঢোকার কোনো পথ? কি কাজে ব্যবহার হয় সুন্দর করে রাখা এই খাদটা? এসব প্রশ্ন নিয়ে আহমাদ মুসা খাদের মেঝেতে নামল। মেঝেতে নামার পর মেঝেটা কি কাজে ব্যবহার হয় সেটা তালাশের দিকে প্রথমে মনোযোগ দিল সে। খাদের পানি নিষ্কাশনের একটা জায়গা খুঁজে পেল সে। সেখানে নালার প্রান্তে দেয়ালের গায়ে 6 ইঞ্চি আয়তনের একটা সুড়ঙ্গ মুখ। সুড়ঙ্গ মুখে জালি লাগানো। খাদের মেঝে ও দেয়াল সতর্কভাবে পরীক্ষা করল, কিন্তু কিছুই পেল না। খাদের মেঝে ও দেয়ালের আয়তকার, চতুষ্কোণ ইত্যাদি বিভিন্ন সাইজের পাথরে তৈরি। তবে একটা অসঙ্গতি লক্ষ্য করল সে। বড় গোলাকার এবড়ো থেবড়ো 2টি পাথর রয়েছে, একটি দেয়ালে, অন্যটি মেঝেতে। 2টি পাথর গোটা মেঝে ও দেয়ালকে বেখাপ্পা করে তুলেছে। আহমাদ মুসার মনে পড়ল একটা মহাজনী উক্তি, সুরের মধ্যে বেসুরো কিছু ঘটলে তার পেছনে একটা কারণ অবশ্যই কাজ করবে। আহমাদ মুসা এ কারণ সন্ধানের জন্যে পূর্ব দেয়ালের বেঢপ আকৃতির পাথরের দিকে তাকাল। সে আবার খুঁটে খুঁটে পরীক্ষা করল দেয়ালের পাথরটিকে, কিন্তু পাথরের গা থেকে কোনো ক্লু পেল না। শুধু দেখল পাথরের চারদিকের গোলাকার প্রান্ত খুব মসৃণভাবে সেট হওয়া। অন্য পাথরগুলো এত এবড়ো থেবড়ো জোড়া নয়। আহমাদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সরে গিয়ে মেঝের গোলাকার পাথরটিকেও দেখল সে। বিস্ময়ের সাথে দেখল জোড়া লাগানো মসৃণতা। আহমাদ মুসা নিশ্চিত হল এ পাথর দুটোই শুধু যান্ত্রিকভাবে সেট করা, অন্যগুলো হাতে করা। এর কারণ কি হতে পারে চিন্তা করতে গিয়ে সে বড় আশার আলো দেখতে পেল। আহমাদ মুসা দ্রুত এগোলো দেয়ালের গোলাকার পাথরটির দিকে। পাথরটির মাঝখানে পা দিয়ে জোরে একটি হ্যাঁচকা চাপ দিল। পাথরটি নড়ে উঠে কয়েক ইঞ্চি ভেতরে ঢুকে গেল। তারপর তা দ্রুত সরে গেল একপাশে। উন্মুক্ত হল সুড়ঙ্গ পথ। আবছা আলো তাতে। আহমাদ মুসা বুঝল সিনাগগে প্রবেশের এটা গোপন পথ। সে ঢুকতে যাবে সুড়ঙ্গ পথে, এমন সময় তার পকেটের মোবাইলে ভাইব্রেশন অনুভব করল। মোবাইলটি হাতে নিয়ে অন করে দেখল জোসেফাইনের কল। আসসালামু আলাইকুম জোসেফাইন, আমি বাইরে, কিছু খবর? বলল আহমাদ মুসা। ওয়ালাইকুম আসসালাম। একটা খবর, তুমি সিনাগগে এই খবর তারা পেয়ে গেছে, জোসেফাইন বলল। শুনেই ভ্রু কুঞ্চিত হলো আহমাদ মুসার। বলল, ধন্যবাদ জোসেফাইন। আমি সিনাগগে আর কিছু? না, আর কিছু নয়, ফি আমানিল্লাহ, বলল জোসেফাইন। আসসালামু আলাইকুম বলেই মোবাইল বন্ধ করল আহমাদ মুসা। জোসেফাইনের দেয়া খবর নিয়ে মুহূর্তকাল ভাবল সে। আহমাদ মুসা সিনাগগে আসছে এ খবর এরা পাওয়ার অর্থ সকলেই সতর্ক। প্রবেশের সবগুলো পথের উপর তাদের চোখ থাকবে। এ খাদ এবং এ সুড়ঙ্গ পথের ওপরও কি? এ পর্যন্ত অবস্থায় তা মনে হয়নি। তাদের এই গোপন পথ এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, এতটা দুর্বল আত্মবিশ্বাস ওদের নয় নিশ্চয়। যাই হোক, তাকে সামনে এগোতে হবে। আহমাদ মুসা প্রবেশ করল সুড়ঙ্গ পথে। সুড়ঙ্গ পথের মুখ বন্ধ করার জন্যে সে
পেছনে ফিরে তাকালো। সুড়ঙ্গ মুখ থেকে সরে যাওয়া পাথরটিকেও প্রথম দেখল আহমাদ মুসা। পাথরটিকে মুভ করার কৌশল পাথরটিতেই আছে, কারণ পাথরটির মাঝখানে চাপ দেবার ফলে তা মুভ করে খুলে যায়। আহমাদ মুসা পাথরের এদিকটা ভালো করে পরীক্ষা করল। সুইচ জাতীয় কিছুই পেল না। দেখল পাথরের গোড়ার বরাবরটাই কতকগুলো চাকার উপরে এবং চাকাগুলো ইস্পাতের মজবুত রেলের উপর। রেলটা পাশের দিকে মুভেবল, বুঝল আহমাদ মুসা। এ কারণে পাথরে শক্ত চাপ পড়লে তা আগে পেছনে মুভ করে। রেলটি ইস্পাতের পিচ্ছিল বেদির উপর থাকায় মুভ করতে কোনো অসুবিধা হয় না। আহমাদ মুসা আগের মতোই পাথরটির মাঝখানে প্রচণ্ড চাপ দিল। আগে যা ঘটেছিল সেভাবেই পাথরটি সামনের দিকে সরে গেল এবং সঙ্গে সঙ্গে পাথরটি দ্রুত সরে গিয়ে সুড়ঙ্গের দরজা বন্ধ করে দিল। আহমাদ মুসা লক্ষ্য করল পাথরটি দরজায় সেট হওয়ার সাথে সাথে পাথরের দুই প্রান্তে দুটি হাতল ছিটকে বেরিয়ে এলো। বুঝল সে ভেতর থেকে দরজা পাথরটিকে পেছন দিকে টানার জন্যে এই দুই হাতল ব্যবহার করতে হবে। আহমাদ মুসা ঘুরে দাঁড়াল। এদিক থেকে আসা আলোতে সুড়ঙ্গে আলো অন্ধকার। সুড়ঙ্গপথে 10-12 ফিট এগোনোর পর একটা আলোকোজ্জ্বল ফ্লোরে দাঁড়ালো সে। সিনাগগের ভূগর্ভস্থ একটা ফ্লোর। সে অনুমান করল উপরে আরেকটা ভূগর্ভস্থ ফ্লোর রয়েছে, তারপরে গ্রাউন্ড ফ্লোর। সে ভাবল সিনাগগের গোপন ভূগর্ভস্থ কক্ষে 30 সংগঠনের পরিচয় পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য উপাত্ত পাওয়া যেতে পারে। আহমাদ মুসা নজর বুলাল ফ্লোরটির চারদিকে। ফ্লোরের পশ্চিম ও উত্তর অংশ মোটামুটি ফাঁকা। এ অংশে কিছু বাক্স পেটরা ছাড়া তেমন কিছুই নেই, কিন্তু দক্ষিণ ও পূর্ব অংশে বেশ কিছু সারিবদ্ধ সুন্দর কক্ষ দেখা যাচ্ছে। হঠাৎ আহমাদ মুসার নজরে পড়ল ফ্লোরের পশ্চিম দক্ষিণ কোণে মোটা রড দিয়ে তৈরি খোয়াড়ের মতো একটা জায়গা। প্রশ্ন জাগল তার মনে, এটা ওদের কোনো বন্দিখানা নয় তো? আহমাদ মুসা এগোলো খোয়ার মতো জায়গাটার দিকে। খোয়াড়ের ফ্লোর ফুটখানেক উঁচু, বেশ বড় খোয়াড়। আয়তনটা 8 বর্গফুটের কম হবে না। খোয়াড়ের একদিকে দেয়াল, 3 দিকে মোটা রডের বেড়া, ফ্লোর থেকে ছাদ পর্যন্ত উঁচু। খোয়াড়ের দেয়ালের দিকে নজর পড়ল আহমাদ মুসার। দেখতে পেল পরিষ্কার দেয়ালের সাদা পাথরের উপর ফিঙ্গার প্রিন্টের মতো কালো দাগ ইংরেজি 5 অঙ্কের আকারে সাজানো বেমানান লাগছে বলেই বিষয়টা আহমাদ মুসার দৃষ্টি আকর্ষণ করেছে। আরেকটা মজার বিষয় আহমাদ মুসা দেখল একই সাইজের ফিঙ্গারপ্রিন্টের মতো দাগগুলোর সংখ্যাও 5। এই সংখ্যা আহমাদ মুসাকে দারুণভাবে আকর্ষণ করল। নিকট থেকে দেখতে চাইল দাগগুলো আসলে কি। আহমাদ মুসা খোয়াড়ের গ্রিল ডোরটি খোলার জন্যে ডান হাতের মেশিন রিভলভারটি বাম হাতে নিয়ে ডান হাত খালি করতে যাচ্ছে। এমন সময় পেছন থেকে হা হা শব্দের অট্টহাসি তার কানে এলো। একই সাথে আরেকটা উচ্চ কণ্ঠ, হ্যাঁ খালিদ খাকান, ঠিক জায়গায় পৌঁছেছ, ঢুকে যাও খোয়াড়ে, তোমার আগে ওখানে 5 গোয়েন্দাও। কথা শেষ করতে পারল না পেছনের কণ্ঠ।